আইসি আইসি বলে এটা, আইসি ওই যে ইয়েতে থাকে আমাদের সিপিইউ আছে না, কম্পিউটার সিপিইউ অথবা যে কোনো যন্ত্রের মধ্যে থাকতে পারে আর কি। এটা হচ্ছে আপনার মানে কম্পিউটার ধরেন এটা আবিষ্কার হওয়ার পরে কম্পিউটারের সাইজ গুলো ছোট হয়ে গেছে, ঠিক আছে? আগে কম্পিউটার সাইজ ছিল বড়, এখন হয়ে গেছে ছোট। রাইট, প্রথম প্রথম কম্পিউটার গুলো, এরপর থেকে এগুলো ছোট হয়ে গেছে। কিন্তু এটা এটা আবার ইউটিউব ভিডিও মনে হয়। এই যেটা আইসির একটা মডেল দেখছেন 1118, এটা অ্যাকচুয়ালি যেমন এর মধ্যে কি থাকে, গ্রাউন্ড থাকে, তারপরে নিউট্রাল পয়েন্ট থাকে, তারপরে দেখেন ফিডব্যাক ভোল্টেজ থাকে, এগুলো যে আউটপুট এরপরে ইনপুট, এই যে এই অংশগুলো আর কি, এগুলা ধরেন মাইক্রোপ্রসেসর কোর্স যদি করে থাকেন তাহলে ওটার মধ্যে ধরেন এই আইসি সম্পর্কে শেখানো হয়। নিউট্রাল কন্ট্রোল আর কি, ধরেন মানে হ্যাঁ, ধরেন এটার মধ্যে যদি কোনো শর্ট সার্কিট বা কিছু হয়, নিয়ন্ত্রণ, হ্যাঁ হ্যাঁ, নিউট্রাল ফিউজ থাকে এরকম, অর্থাৎ মানে নিউট্রাল পয়েন্ট গুলো এরকম যে মানে ডিভাইসকে ক্ষতি, হ্যাঁ রক্ষা করা, রাইট রাইট, রক্ষা করা, এটা আচ্ছা আচ্ছা। এটা কিসের, এটা মনে ক্যালকুলেটরের সার্কিটের মতো, এই দেখেন। বলে নাই কিছু এখন, আইসিএস সিঙ্গেল বোর্ড কম্পিউটার। ডিডিআর মেমোরি, এটা কি? এটা হচ্ছে 1 GHz কম্পিউটার ইন অ্যাটম। এই যে দেখছেন প্রসেসরটা আলাদা, এই পুরোটাই একটা আইসি, ঠিক আছে? মানে এটা আইসি বলতে বোঝায় যে সব জিনিস একসাথে, যেমন এখানে প্রসেসরও আছে, প্রসেসর মেমোরি, হ্যাঁ সব মানে মাদারবোর্ডটা আসলে কি, ধরেন মাদারবোর্ডটা হচ্ছে ওই যন্ত্রটাকে কি নিয়ন্ত্রণ করার জন্য যেটা ব্যবহৃত হয়, আর আইসি হচ্ছে মানে এই পুরো যন্ত্রে যা মানে কি বলে এই তড়িৎ মানে বিদ্যুৎ জাতীয় যত কাজ আছে সব কি একসাথে করে ফেলা আর কি। দেখেন এখানে প্রসেসর আছে, পিএমআইসি, এলডিও, সবগুলো জিনিস একসাথে, কনফিগারেশন মেমোরি, এই সবগুলো জিনিস একসাথে করে কার কাজ, এই আইসির কাজ আর কি। সেটা একটা স্ট্যান্ডার্ড আইসি প্যাকেজ। আচ্ছা আমরা তাহলে এখান থেকে বের হয়ে যাই, কার মধ্যে, হুম হুম, আচ্ছা আপনাকে তাহলে একটু ক্লিয়ার করে দিচ্ছি, আপনি ক্লিয়ার সমস্যা নেই। বোর্ড ভার্সেস, মানে মাদারবোর্ড ভার্সেস আইসি আলাদা কোনো পার্থক্য নেই, সার্কিট বোর্ডের আছে, একটু দেখি কি বলছে। সার্কিট বলা যায়, হ্যাঁ, যেহেতু বোর্ডের মধ্যে সবগুলো একটা জিনিস একসাথে আছে। খুব ছোট বড় না। আচ্ছা মাদারবোর্ড ভার্সেস সার্কিট বোর্ডে কি লেখছে দেখি। ধরেন যদি আমি বলি যে সার্কিট বোর্ড হচ্ছে একটা বড় অংশ আর মাদারবোর্ড হচ্ছে সার্কিট বোর্ডের একটা আলাদা অংশ, ঠিক আছে? এবং এটার মধ্যে দেখেন কি লেখা আছে, at a glance the item motherboard and circuit board might seem synonymous, মানে দেখতে একই রকম, but understanding their rules reveals their unique characteristics। যদি আপনি ভালো করে বুঝেন তাদের অবদানগুলা, তাহলে প্রকাশ পাবে ইউনিক মানে একক বৈশিষ্ট্য, অর্থাৎ সার্কিট বোর্ডের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, মাদারবোর্ডের কি কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। এবং আচ্ছা এরপরে কি কথাটা কি বলছে, a circuit board is a fundamental component in electronic device। যে কোনো একটা ডিভাইসের জন্য একটা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট হচ্ছে কি বা উপাদান হচ্ছে কি সার্কিট বোর্ড। এটা কি করে, এটা একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম মানে কি, ধরেন আমরা ট্রেন থেকে নামি একটা প্ল্যাটফর্মে, তাই না? ওই জায়গার মধ্যে ট্রেন থেকে উঠাও যায় নামাও যায় এবং সবাই এখানে বসে অপেক্ষাও করে। প্ল্যাটফর্ম হচ্ছে একটা জায়গার নাম যেখান থেকে কি যে কোনো একটা কাজ হয়। এমন এই প্ল্যাটফর্মটাতে কি বুঝাইছে, এখানে আপনার মাদারবোর্ডও থাকবে, মেমোরিও থাকবে, তারপর আপনার সেমিকন্ডাক্টর ডায়োড থাকবে, তারপর আপনার কি মানে যত যন্ত্রাংশ সব একটা কি বলে সার্কিট বোর্ডের মধ্যে থাকবে। এবং আপনি যদি এই সিপিইউটাও যদি খোলেন তাহলে পুরোটা বাক্সের মধ্যে এক্সট্রা অনেক কিছু পাবেন না, জাস্ট একটা বোর্ড পাবেন, একটা বোর্ডের মধ্যে সবগুলো জিনিস কি বসানো আলাদা আলাদা, ঠিক আছে?
আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, কানেকশন অফ ভেরিয়াস ইলেকট্রনিক কম্পোনেন্টস। ভেরিয়াস মানে কি বলেন তো, বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্টস গুলো একসাথে কানেকশন থাকে কোথায়, কোন প্ল্যাটফর্মে, সার্কিট বোর্ড প্ল্যাটফর্মের মধ্যে, ঠিক আছে। ইট ইজ এ ফ্ল্যাট রিজিড বোর্ড। রিজিড মানে কি, এটা ফ্ল্যাট মানে হচ্ছে জাস্ট এমনি ফ্ল্যাট, সমতল, এবং রিজিড মানে হচ্ছে শক্ত। বলেন রিজিড মানে কি, শক্ত বোর্ড। ইউজুয়ালি মেড অফ ম্যাটেরিয়ালস লাইক, ধরেন ফাইবার গ্লাস অথবা কি ইপক্সি, এই ধরনের ম্যাটেরিয়াল বা উপাদান দিয়ে কি এই বোর্ডটা তৈরি থাকে, ঠিক আছে। উইথ কন্ডাক্টিভ পাথওয়েজ। কন্ডাক্টিভ পাথওয়েজ মানে কি, এই যে দেখেন এখানে ছোট ছোট কিছু অংশ আছে, যেমন দেখবেন এটার মধ্যে এটা কেমন হচ্ছে দেখুন। এই দেখেন এই যে ছোট ছোট কিছু অংশ আছে না, এগুলো যে জায়গার মধ্যে কানেক্টেড বোর্ডের, এই জায়গাটাকে কি বলে, পাথওয়েজ বা পথ, ঠিক আছে। পড়ে আছি, হ্যাঁ, হ্যাঁ। প্রিন্টেড অনটু দ্য সারফেস অর সারফেস টু ফেসিলিটেট দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি। অর্থাৎ এটার মধ্যে কি, এই বোর্ডটার মধ্যে তারা এমন ভাবে ডিজাইন করে রাখছে, এটার মধ্যে সবাই সবার সাথে কি থাকে, কানেক্টেড থাকে, ঠিক আছে। এবং এটার মধ্যে দিয়ে কি চলতে পারে বলেন তো, ইলেকট্রিসিটি চলতে পারে, ঠিক আছে। আর অন্যদিকে মাদারবোর্ডের কথা কি বলছে দেখেন, এই যে এটা হচ্ছে মাদারবোর্ড, আপনি যেটার কথা বলছিলেন, মাদারবোর্ডের মধ্যে প্রসেসরটা, আচ্ছা এই দেখেন, এই মাদারবোর্ড হচ্ছে একটা স্পেসিফিক টাইপ অফ সার্কিট বোর্ড, দেখছেন, এটা হচ্ছে স্পেসিফিক। আর ওই সার্কিট বোর্ডটা হচ্ছে কি সবাইকে এক জায়গার মধ্যে করে ফেলছে, আর একটা অংশ, এবং যেটা মাদারবোর্ডটা ছাড়া আবার কি কম্পিউটার কিন্তু চলবে না। সার্কিট বোর্ড হচ্ছে পুরো কম্পিউটারের সব কানেকশন এক জায়গায়, আর মাদারবোর্ড হচ্ছে একটা জাস্ট স্পেসিফিক জিনিস। অর্থাৎ এই দেখেন মাদারবোর্ডের সাথে কারা কারা কানেক্টেড, দ্যাট অ্যাক্টস, কাজ করে অ্যাজ দ্য সেন্ট্রাল হাব অফ কম্পিউটার। দেখছেন একটা কম্পিউটার কি হিসেবে কাজ করে, সেন্ট্রাল মানে প্রধান কেন্দ্র, হাব মানে হচ্ছে কেন্দ্র, তাই না। ইট প্রোভাইডস এ ফাউন্ডেশন ফর এসেনশিয়াল কম্পোনেন্টস। এসেনশিয়াল মানে কি, প্রয়োজনীয় উপাদান, যেমন সিপিইউ, খেয়াল করছেন, তাইলে মাদারবোর্ডের মধ্যে সিপিইউ, মেমোরি এবং স্লট, হ্যাঁ এক্সপানশন স্লট মানে কি, ধরেন আপনার আলাদা কিছু জায়গা রাখছেন এখানে, আপনি চাইলেই, হ্যাঁ, স্লট মানে জায়গা, এক্সপানশন মানে বিস্তৃত, তার মানে হচ্ছে আপনি জায়গা রাখছেন কিসের জন্য, আপনি বলে দিয়েছেন আপনার এই জায়গার জন্য কিন্তু আলাদা পেড করতে হয়, জানেন কিনা। ধরুন আপনি কম্পিউটার কিনতে গেছেন, আপনার কাছে এখানে এত টাকা নাই যে আপনি এক্সট্রা র্যাম এড করবেন, হ্যাঁ, আপনি জাস্ট দোকানদারকে বলেছেন আমাকে এক্সট্রা কি রাখেন, স্লট রাখেন। আমি কি করব পরে, আমার যখন টাকা পয়সা হবে আমি তখন এটা এক্সপান্ড করব, এই জন্য এক্সপান্ড না, চেঞ্জ বলতে জাস্ট জায়গা রাখবেন। আপনি পরে যখন আপনার টাকা হবে এটার মধ্যে কি করে দিবেন, শুধু একটা র্যাম কিনবেন, এটার মধ্যে বসায় দিবেন, শেষ। এই জায়গা রাখার জন্য আলাদা কি লাগে, টাকা লাগে কিন্তু, ঠিক আছে। অনেক কম্পিউটার শুধু জায়গাটা নাই, এটার জন্য এটার দামটাও কম, ঠিক আছে। এক্সপানশন স্লট, এখন এনেবলিং কমিউনিকেশন বিটুইন দিস এলিমেন্টস। তো মাদারবোর্ডের বিষয়টা কি বুঝছেন কিনা, তাহলে মাদারবোর্ডটা কি, আর সার্কিট বোর্ড মানে মাদারবোর্ড হচ্ছে একটা সার্কিট বোর্ডের একটা কি অংশ, প্রয়োজনীয় অংশ, বাট নট অল সার্কিট বোর্ড আর মাদারবোর্ড, ঠিক আছে। সার্কিট বোর্ডকে একটা মাদারবোর্ড বলা যায়, সরি মাদারবোর্ডকে একটা কি বলা যায়, সার্কিট বোর্ড বলা যায়, কিন্তু সকল সার্কিট বোর্ডকে মাদারবোর্ড বলা যায় না, ঠিক আছে কিনা, কারণ সকল সার্কিট বোর্ড মাদারবোর্ডের মধ্যে কাজ করেও না, ঠিক আছে। এই ফাংশন কাজ আছে, আমরা এগুলো করলে অনেক কিছু হয়ে যাবে, তো মোটামুটি একটা ধারণা পাইছেন কিনা বলুন। আচ্ছা তাহলে আমরা এটা বের হয়ে যাই। আচ্ছা, আচ্ছা তাহলে অর্ধপরিবাহী স্মৃতি তো বুঝছেন, মানে সেমিকন্ডাক্টর মেমোরি আর কি, ঠিক আছে। সেমিকন্ডাক্টর মেমোরি কোনগুলো, যে র্যাম রোম যখন আবিষ্কার হয়েছে এগুলোরে বলা হয় কি, সেমিকন্ডাক্টর মেমোরি। আচ্ছা, এরপরে চলে আসে চতুর্থ প্রজন্মের কম্পিউটার অনেক শক্তিশালী। এখান থেকে শুরু হয়েছে কিসের ব্যবহার বলেন তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, ঠিক আছে। অর্থাৎ আমরা এখন চতুর্থ প্রজন্ম আর পঞ্চম প্রজন্মের কম্পিউটারের মধ্যেই সারা পৃথিবী এখন ইউজ করতেছে। এবং দেখেন এখানে মেমোরি উন্নত বলবো, উন্নত মেমোরি ব্যবহার, এখানে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করুন, সেটা হচ্ছে কি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলবেন, উন্নত মেমোরি, তারপরে উচ্চ স্তরের ভাষা, ঠিক আছে। এরপরে উচ্চ গতি সম্পন্ন মাইক্রোপ্রসেসরের ব্যবহার, এখান থেকে মূলত সুপার কম্পিউটার উন্নয়ন শুরু হয়েছে চতুর্থ প্রজন্ম থেকে, ঠিক আছে। এরপরে এখানে আবার কি, ডাটা বেশি ধারণ করা যায়, ডাটা ধারণ ক্ষমতার ব্যাপক উন্নতি, এগুলো আর কি। আচ্ছা এবার আসে পঞ্চম প্রজন্ম। হ্যাঁ, হ্যাঁ, গতি অন্যগুলো মানে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রজন্ম কম্পিউটারের তুলনায় বেশি। হুম, অতি উচ্চ স্তরের ভাষা, এবং হ্যাঁ সহজ, ঠিক আছে, মানুষের জন্য সহজ, অধিক ক্ষমতা সম্পন্ন। আবার আপনি যখন লিখবেন, লেখার সময় লেখাটাকে একটু বাড়ানোর জন্য তাদের সাথে একটু একটু তুলনা করে দিবেন। ভাই বুঝছেন কিনা, আপনার নামটা কি ভাই? মেহেদি। আচ্ছা, বুঝছেন কিনা ভাই? ওকে, এগুলো আর কি। আর পঞ্চম প্রজন্ম কম্পিউটারের মধ্যে এটার মধ্যে সেম, কিন্তু মনে রাখবেন চতুর্থ প্রজন্ম আসলে পঞ্চম প্রজন্ম আসবে না, মানে যে কোনো একটা আসবে বলছিলাম। তো চতুর্থ আর পঞ্চমের মধ্যে কি আসবে, কি কি থাকবে বলেন, বেশিরভাগ মিল থাকবে, বেশি কি থাকবে,
মিল থাকবে, যেমন এখানেও কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছে, তাই না? ওইখানেও বলছে। এর মধ্যে বেশি একটা কি নেই, পার্থক্য নেই, শুধু এখানে এই এখানে এক্সট্রা কিছু জিনিস অ্যাড হয়েছে, যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটা আপনাদেরকে আমি বললে বুঝবেন না, কিন্তু এটা পরে পঞ্চম প্রজন্মে অ্যাড হয়েছে। যে ধরেন আগে আপনার কি বলে রোবটের শুধু নির্দেশ দিলে কাজ করতো, এখন রোবটের সাথে কি করা যাইতেছে, সরাসরি কমিউনিকেশন, কথাবার্তা বলা যাইতেছে, তাকে অনেক কিছু, তার থেকে অনেক কিছু নেওয়া যাইতেছে। যেমন ধরেন এখন চ্যাট জিপিটির কথা যদি বলি, এগুলো এগুলো পঞ্চম প্রজন্মের, ঠিক আছে, এগুলো হচ্ছে ফিফথ জেনারেশন, ঠিক আছে। এগুলোর সাথে কি করা যায়, স্বয়ংক্রিয় অনুবাদ, গ্রহণযোগ্য শব্দ দিয়ে কম্পিউটারের সাথে সংযোগ, ঠিক আছে, সরাসরি কম্পিউটারের সাথে আপনি বাংলাতে, তার সাথে আপনি বাংলাতে কথা বলতে পারতেছেন, তার মানে সে আপনার ল্যাঙ্গুয়েজটাকে কি করতেছে, কি বলে ট্রান্সলেট করে নিতেছে, ঠিক আছে। তার সাথে যে ইংলিশে কথা বলেন পারবেন, বাংলাতে কথা বলা আপনার জন্য বেশি সুবিধা, তাই না? তো তাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, তাকে তাকে যদি চাইনিজরাও ইউজ করে, চায়না ভাষায় কথা বলে, তাও সে কি করতে পারবে, কথা বলতে পারবে। তো এটা আগে আগে চতুর্থ প্রজন্মে এগুলোর মধ্যে ছিল না। চতুর্থ প্রজন্মে এটা শুধু কি করা যেত, জাস্ট একটা বডি থাকতো, রোবটের বডির মধ্যে কি আপনার নির্দেশ দেওয়া হতো, সেই অনুযায়ী রোবটটা কাজ করতো, এই আর কি। হ্যাঁ, পঞ্চম প্রজন্ম, কারণ এটার মধ্যে একই সাথে অনেকগুলো জিনিস করা যায়, টেক্সট। এখন চতুর্থ পঞ্চম দুইটাই মিলে চলে, কি কি জন্য বলতেছি, কারণ হচ্ছে ধরেন আমাদের বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল, এরকম আর অনেকগুলো দেশ আছে একটু গরিব দেশ, তারা এখনো চতুর্থ প্রজন্মের ভিতরে আছে। আর যারা ধরেন যে আমেরিকা বলেন, জাপান বলেন, জাপান তো সবার থেকে অনেক আগে, হ্যাঁ, এরা পঞ্চম প্রজন্মের মধ্যে আছে। এরপরে ধরেন এই আবার ইন্টারনেটের কথা যদি বলি, ইন্টারনেট স্পিড এখন 6th জেনারেশন চলে, 6G। আমরা এখনো 4.5G, বা ওই যে অনেকে বলে না যে কম্বলের নিচে গেলে 2G চলে আসে, 3G তো 3G পাওয়া যায় না, এরকম অনেক কিছু বলে, আসলে কিন্তু গ্রামে কিন্তু এমন অবস্থায়, ঠিক আছে। তো এই আর কি। তো বাংলাদেশে মানে এখনো এমন অবস্থাতে আছে, কিন্তু সৌদি বা কোরিয়া, আবার কি বলে জাপান, হেরা 6G তে কি প্রবেশ করে ফেলছে অলরেডি, সিঙ্গাপুর, হ্যাঁ। তো আসলে যাদের ধরেন টাকা পয়সা বেশি, হ্যাঁ, আপনার আয় বেশি, তারা আসলে ইন্টারনেট কিনে নিয়ে আসতেছে, হ্যাঁ, সাবমেরিন কেবল এগুলো কিনে নিয়ে আসতেছে। আমরাও দুইটা কিনছি, তারপর অনেক দুর্নীতি করার পরেও কি, যে টাকাগুলো বাঁচছে এগুলো দিয়ে পরও দুইটা সাবমেরিন কেবল আমরা কিনছি, ঠিক আছে। কক্সবাজার এগুলো স্টেশন আছে, কেউ গেছেন কিনে কখনো? আম- না, ওইখানে আসলে সবাইকে ঢুকতেও দেয় না। তো আমরা আমরা বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরে গেছিলাম, যে তো ওইখানে আমাদেরকে ঢোকার পারমিশন দিয়েছিল, পরে মেশিন গুলো দেখছিলাম আর কি, যে ওইখান থেকে সারা বাংলাদেশে যত ইন্টারনেট আছে সব এখান থেকে কন্ট্রোল করা হয়, ঠিক আছে। ওইখানে একটা মেশিন যদি অফ হয়ে যায়, ধরেন যে কোনো একটা ডিস্ট্রিক্টের পুরো নেট শেষ off। হ্যাঁ, সেকেন্ডের মধ্যে। তো আমাদেরকে কোনো কিছু টাচ করতে মানা করছে, জাস্ট আমরা গেছি, আমাদেরকে ব্রিফ করে বুঝাই দিয়েছে কোনটা কি। পরে আমাদেরকে দেখেছে যে সাগরের নিচে দিয়ে যে লাইনটা আসছে সরাসরি, এখানে এইখানে হচ্ছে গ্রাউন্ড স্টেশন, মানে এখানে মাটির নিচে দিয়ে এই লাইনগুলো এখানে উঠেছে। এখানে আবার সার্বক্ষণিক বিদ্যুৎ লাইন মানে চলতে থাকে, না হলে বিদ্যুৎ অফ হলে তো বুঝবেন শেষ। আচ্ছা, এই 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 চিত্রটা পরীক্ষা আসবে, যে একটি কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, একটা কম্পিউটারের মধ্যে কি থাকে। পাঁচটা জিনিস থাকে এটা। আজকে ক্লাস থেকে আপনারা মুখস্থ করে যান, বাসায় পড়া লাগবে না। দেখেন, বলেন, আমার সাথে বলেন, মেইন মেমোরি, ইংরেজিটা বলেন, বাংলাটা শিখতে কষ্ট হয়, বলেন মেইন মেমোরি, এএলইউ। এএলইউ, এএলইউটা আপনি মনে রাখতে হবে, এরিথমেটিক এন্ড লজিক ইউনিট। অর্থাৎ এটা এটা দিয়ে কি করে, গাণিতিক এবং যৌক্তিক কাজগুলো করা হয়, ঠিক আছে। ইনপুট ডিভাইস, এবার আসেন, ইনপুট ডিভাইস যখন আমরা আলাদা করতে যাব তখন জিজ্ঞেস করবে কি কয়েকটা ইনপুট ডিভাইসের নাম বলো। আচ্ছা, দেখি আপনার কোনো আইডিয়া, যে কয়েকটা ইনপুট ডিভাইসের নাম বলুন। গুড। মাউস, কিবোর্ড, এটা শক্তিশালী ইনপুট ডিভাইস, এটা। এরপরে ইনপুট ডিভাইস মানে হচ্ছে জাস্ট যেগুলো দিয়ে আমরা কাজ করবো, হ্যাঁ, ইনপুট দিতে পারবো, অর্থাৎ আমরা এখান থেকে দিব, এখানে উঠবে, এরকম। মানে এই দুইটা আছে, আর আছে কিনা, আর এখানে নাই, কিন্তু আসলে কি এরকম আর অনেকগুলো ইনপুট ডিভাইস আছে, যেমন জয়স্টিক, এই যে গেমস খেলার সময় স্টিক ব্যবহার করি। ওয়াকি টকি, হ্যাঁ, এটা এক ধরনের ইনপুট ডিভাইস বলতে পারেন। তারপরে এবার আসুন কিছু আউটপুট ডিভাইস বলেন তো। প্রজেক্টর, তারপরে মনিটর, তাই না? মনিটর, প্রিন্টার, এরপরে আসে আচ্ছা, আরেকটা ইনপুট ডিভাইসের কথা বলি নাই, ওয়েব ক্যাম, এই যে ক্যামেরা থাকে না, ওয়েব ক্যাম, এটা কিন্তু একটা ইনপুট ডিভাইস, কারণ এটা আমার আমার ভিডিও করে নিচ্ছে, ইনপুট নিতেছে, ঠিক আছে। তারপরে সাউন্ড, সাউন্ড বক্স বা স্পিকার, এটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস, কারণ সে শুধু হ্যাঁ, মাইক্রোফোন হচ্ছে ইনপুট ডিভাইস, আমরা কথা বলি, আর স্পিকার কি বলে, শোনায় আমাদেরকে, তাই না? তাহলে ওইটা হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস গুলো একটু সহজে মনে রাখেন আর কি, বুঝা বুঝা, তাহলে মনে থাকে। স্ক্রিন, স্ক্রিনটাকে আপনি ইনপুট বলতে পারবেন না, ক্যামেরাটাকে, ক্যামেরাটা, কারণ ক্যামেরা কাজ করে, হ্যাঁ। মনিটরটা, হ্যাঁ, সে করতেছে, রাইট। তারপরে আপনার আরো আরো কিছু ইনপুট ডিভাইস আছে, এরকম আউটপুট ডিভাইস আছে। আচ্ছা, প্রিন্টার আছে না, প্রিন্টার, প্রিন্টার আউটপুট ডিভাইস, তাই না?
স্ক্যানার ইনপুট, এই জিনিসগুলো আসে পরীক্ষার মধ্যে। আপনারা জাস্ট কি করবেন, কয়েকটা উদাহরণ লিখে দিবেন, ঠিক আছে? এবার আসেন, তাহলে ইনপুট আর আউটপুট ডিভাইস তো অবশ্যই কি থাকবে, থাকতে হবে, নাহলে আপনি কম্পিউটার ইউজ করবেন কেমনে মাউস না থাকলে, কিবোর্ড না থাকলে? অবশ্য কিবোর্ড না থাকলে মাউস দিয়ে অন্তত কম্পিউটার ইউজ করা যায় কিন্তু, ঠিক আছে? ধরুন আপনার কাছে কিবোর্ড নাই, আপনি কি কম্পিউটারে কিবোর্ড ইউজ করতে পারবেন? পারবেন, এই যে দেখেন আপনারা দেখেন, ধরুন আপনার কাছে কিবোর্ড নাই, ঠিক আছে, এই যে অন স্ক্রিন কিবোর্ড আছে একটা, ঠিক আছে, হ্যাঁ, আপনি এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে লিখতে পারবেন, ঠিক আছে, কম্পিউটারে এই যে পি, আমার নাম লিখলাম, এই যে দেখেন এখানে যদি আমি লিখি পি, আচ্ছা শুধু মাউসের মাধ্যমে যদি যাইতে চান তাহলে দেখেন এখানে, হ্যাঁ আমি তো কিবোর্ড সার্চ দিয়ে বের করছি, তাই না? আচ্ছা no problem, এখান থেকে বের করতে হবে। না না, এটা থাকে সবসময় আগে থেকে, এটা উইন্ডোজের সাথেই থাকে। তো ওখানে tools থাকে, উইন্ডোজ দিয়ে চাইলে শিখতে পারেন, কিন্তু এখন উইন্ডোজ দিয়ে মানে কেউ শিখে না আর কি। কিন্তু উইন্ডোজ দিয়ে শিখতে গেলে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে এই কম্পিউটার আগে উইন্ডোজটা কি করতে হবে, এটার আগে মানে ইয়া করে নিতে হবে, ক্র্যাশ করে, এরপর নতুন উইন্ডোজ ঢুকে তারপর এটা উইন্ডোজ দিতে হবে আর কি। একটা সমস্যা নাই, তাহলে এটার জন্য জাস্ট একটা সিডি লাগবে, অথবা ওই যে পেন ড্রাইভ আছে না, পেন ড্রাইভ বুট করে নিতে হয়। পেন ড্রাইভ যেটা দিয়ে আপনি যে পেন ড্রাইভ দিয়ে কাজ করেন, এটা দিয়ে আবার অন্য কাজ করতে পারবেন না যদি উইন্ডোজ দিতে হয় আর কি, এর একটা প্রবলেম। আবার শুধু যদি সিডি থাকে তাহলেও হয়, ধরেন এটাতে সিডি, সিডি ঢুকানোর জায়গা যদি থাকে আর কি, এগুলোর মধ্যে সিডি ঢুকানোর জায়গা রাখছে না, তাহলে পেন ড্রাইভ দিয়ে করতে হবে। যারা দোকানে করে তাদের সবসময় একটা পেন ড্রাইভ শুধু উইন্ডোজের মধ্যে, মানে উইন্ডোজটা এটার মধ্যে থাকে আর কি। আচ্ছা, মেহেদী ভাইয়ের বাসা কোথায়? চট্টগ্রাম থেকে আসছেন? একদম। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন তাহলে আপনি যে বাসে উঠে গেলেই চলবে, বিশের নামলেই বাসে এনরোল হবে। আর আপনি করতে গেছেন? আচ্ছা, তাহলে আপনার বাসা কাছে। আচ্ছা, তাহলে আপনার বাসা কাছে, আপনি তাহলে সব মোটামুটি সব ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন, হ্যাঁ? আচ্ছা, চেষ্টা করেন। গ্রুপে কি মেসেজ দিছিলেন? কেউ কিছু বলে নাই, তাই না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, ভালো হয়েছে, তাহলে আমরা ভিডিও রেকর্ড করছি যেহেতু আমরা দিয়ে দিই। ইংলিশে সবগুলো লেখেন একদম ভালো হবে, ঠিক আছে? ইংরেজিতে মনে রাখা সহজ, বাংলাতে লেখা আসলে আমার কাছে মনে হয় আর কি বিরক্তিকর বা কঠিন। আচ্ছা, তাইলে পাঁচটা অংশ কেউ না দেখে বলতে পারবেন কিনা একবার, যেহেতু দেখছেন বলতে পারবেন কিনা? হ্যাঁ, এই যে চারটে হয়ে গেছে, আরেকটা কন্ট্রোল ইউনিট, যেটা দিয়ে আমরা কন্ট্রোল করবো, সিপিইউ কন্ট্রোল, সিপিইউর মধ্যে আবার কি থাকবে, এএলইউ, ঠিক আছে? আমরা এটাতে যত গাণিতিক বা যৌক্তিক কাজ করবো আর নিয়ন্ত্রণ দিয়ে সবগুলোরে নিয়ন্ত্রণ করবো, ঠিক আছে? আর মেমোরি কি করবে, সে জমা রাখবে, তার কাজ এটা। আর ইনপুট, ইনপুট দিব, আউটপুট আমাদেরকে দেখাবে, এই শেষ, ঠিক আছে? তো আমরা এটাকে এখন দেখেন, এটাকে একটু কানেকশন কিভাবে করছে এটা একটু দেখতে হবে। কে যদি এই নামগুলো লিখে দিয়ে আসেন তাহলে আপনাকে হয়তো হাফ নাম্বার দিবে, কারণ এখানে ব্লক ডায়াগ্রাম আঁকা মানে কিন্তু নাম লিখে দিয়ে আসা না, চিত্র আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটু দেখেন কিভাবে কি করছে চিত্রগুলো। হ্যাঁ, আঁকতে পারেন, সমস্যা প্র্যাকটিস করতে পারেন, একটু বুঝে আঁকলে তাহলে মনে থাকবে। আচ্ছা, আমি তাহলে শুরু করি, হ্যাঁ? একটু দেখেন এখানে তীর চিহ্নটা হচ্ছে মেইন, যে তীর কোথা থেকে কোথায় যাইতেছে এটা একটু খেয়াল করেন। আমরা ইনপুট ডিভাইস থেকে শুরু করি, ইনপুট ডিভাইসটা কানেক্ট কার সাথে দেখছেন, প্রধান মেমোরির সাথে। কার সাথে? প্রধান বা মেইন মেমোরির সাথে, ঠিক আছে? আবার দেখেন, তার মানে হচ্ছে আমি ইনপুট দিলাম, প্রথমে যে ইনপুট দিব তখন আপনি বলতে পারেন যে স্যার এটা মেমোরিতে কেন যাবে, সরাসরি আমরা এটা কন্ট্রোল ইউনিটে দিয়ে দিলে তো হয়, তাই না? না, কন্ট্রোল ইউনিট দিলে হয় না, এখানে ঘটনা আছে। আমাদের ইনপুট ডিভাইস আর হচ্ছে মেন মেমোরির মাঝখানে একটা, মেন মেমোরিতে কিছু মেমোরি আছে, নাম হচ্ছে রেজিস্টার, ক্যাশ মেমোরি, নাম শুনছেন কিনা কখনো? ক্যাশ মেমোরি আর কি রেজিস্টার, এগুলো হচ্ছে খুব মানে দামি মেমোরি, এবং এগুলো খুব স্বল্প সময়ের জন্য আপনার কিছু জিনিস কি রাখে, ইনস্ট্রাকশন কি রাখে, জমা রাখে। ধরেন আপনি একসাথে কি করলেন, গান শোনার জন্য ইউটিউবে গেলেন, তারপর আবার গান চলতেছে, আরেক জায়গায় আপনি কি করতেছেন, টাইপিং করতেছেন, হ্যাঁ? তারপর আপনার একটা, আপনার মেসেঞ্জার কল আছে, মেসেঞ্জারে কল আসছে, তার মানে একটা জায়গার মধ্যে অনেকগুলো কাজ হইতেছে না? এখন সবগুলো কাজের ইনস্ট্রাকশন যখন তার কাছে একসাথে আসে, সে যদি প্রসেসিং করতে গেলে অনেক সময় হ্যাং হয়ে যায়। এখন তার যদি মেমোরি যদি স্ট্রং থাকে, আমরা বলি না র্যাম বেশি আছে, তো তাইলে কেন এটা বলি যে র্যাম বেশি আছে এই জন্য কম্পিউটার স্পিড, কম্পিউটার স্পিডের সাথে তাহলে র্যামের কি সম্পর্ক? এইটাই সম্পর্ক। মেমোরি থাকলে সেই ইনস্ট্রাকশন গুলো তাড়াতাড়ি কি করে, তার কাছে জমা রাখে, রেখে একটা একটা করে পাস করে দেয়। ধরেন এখানে আমরা 5 জন আছি, আমি এখান থেকে ধরেন বিরিয়ানি প্যাকেট দিতেছি, একজন হাতে হাতে দিতেছি, হ্যাঁ?
তাড়াতাড়ি চলে যেতেছে এটা। আমি ধরুন দুইজন আছে, আমি এখান থেকে নিয়ে নিয়ে তার কাছে নিয়ে নিয়ে দিতে হইতেছে, এটা লেট না? তো মেমোরির মধ্যে যত বেশি জায়গা থাকবে সে তাড়াতাড়ি আপনার ইনস্ট্রাকশন নিবে আর দিয়ে দিবে, নিবে আর দিয়ে দিবে, ঠিক আছে? ওইখানে কোনো জ্যাম লাগবে না, জ্যাম লাগলেই কি হবে, এটা হ্যাং হয়ে যাবে, ঠিক আছে কিনা? তাইলে বলেন আপনার ইনস্ট্রাকশন প্রথমে ইনপুট ডিভাইস দিয়ে কি করে আমরা ইনস্ট্রাকশন দিই যে এই কাজটা করুন, এই যে নিচের দিকে যাও, যাইতেছে, ঠিক আছে? ইনস্ট্রাকশন দিলে প্রথমে কোথায় যাবে বলেন তো? মেমোরিতে যাবে। এবার দেখেন মেমোরির সাথে কার কানেকশন আছে, এবার দেখছেন নিয়ন্ত্রণ ইউনিট। এবার মেমোরি থেকে এটা কোথায় যাবে? প্রসেসিং এ যাবে বা নিয়ন্ত্রণে যাবে। আচ্ছা, নিয়ন্ত্রণে যাওয়ার পরে দেখেন এটার সাথে আবার কার, এখন এই যে নিয়ন্ত্রণটা, আপনি যদি কোনো ম্যাথমেটিক্যাল ইনস্ট্রাকশন দেন তখন সেটা কোথায় যাবে? সে বলবে যে এলইউ কে দিবে কাজ করার জন্য, ঠিক আছে কিনা? আবার সরাসরি মেমোরি থেকে সরাসরি আবার কোথায় যেতে পারবে বলতে, এলইউ তে সরাসরি যেতে পারবে, ঠিক আছে? এই ধরেন এতে নিয়ন্ত্রণের কোনো কিছুই নেই, জাস্ট আপনি ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন দিছেন, সে কি করছে, গাণিতিক যুক্তি এনে সরাসরি করে দিছে, এরকম। তারপরে দেখেন আবার মেমোরি থেকে আবার ধরেন এরকম হচ্ছে যে আপনি একটা ইনপুট দিছেন, এখন দেখেন এটা আপনি কাকে দিছেন? নিয়ন্ত্রণকে। নিয়ন্ত্রণ দিছে গাণিতিক, গাণিতিক করে রেজাল্টটা দিয়ে দিছে ধরেন আবার কাকে? প্রধান মেমোরিকে। তো সে কাকে দিয়ে দিবে? আউটপুট ডিভাইসকে দিবে, কারণ সে তো আমাকে রেজাল্ট দিয়ে দিছে। রেজাল্টটা কোথায় জমা হবে ধরেন? মেমোরিতে। মেমোরি কোথায় দিয়ে দিবে? স্ক্রিনে দিয়ে দিবে। এটাই আমাদের আউটপুট দিবে, তাই না? স্ক্রিনে দিলে দেখবো যে হ্যাঁ আমি যোগ করছি, যোগ করার ফলে 6 এর সাথে যোগ করছি 13 আসছে, এটা আউটপুট ডিভাইসে দেখানো হয়েছে, ঠিক আছে কিনা? বুঝছেন কিনা বলুন? এই এই জায়গাটার মধ্যে একটা ডট ডট আলাদা দিয়ে কি বুঝাইছে? বুঝাইছে ইনপুট আর আউটপুট ডিভাইসের ছাড়া এই জায়গাটা হচ্ছে একটা কম্পিউটারের ভিতরের মানে কাজ করার টোটাল অংশটা। মেমোরি, নিয়ন্ত্রণ ইউনিট আর এএলইউ তিনটা মিলে পুরোটাকে একসাথে কি বলা হয় বলেন তো? সিপিইউ, রাইট? গুড, আমি বলতে লাগবে না, আপনি বলে দিয়েছেন, থ্যাংক ইউ। এই পুরোটাকে কি বলে একসাথে? প্রসেসিং ইউনিট বলে। অর্থাৎ এখানে যত প্রসেসিং এর কাজ হয়, এখান থেকে আমরা শুধু ইনস্ট্রাকশন দিব আর সে শুধু আমাদেরকে আউটপুট দেখাবে, এটাই কাজ, ঠিক আছে কিনা? তাহলে আপনারা এবার মনে রাখেন যে হ্যাঁ, ওই যে এটা এটা যে ডট ডট হবে আর কি, এটা উঠে নাই। দেখেন তো আপনাদের বইয়ে আছে কিনা, এখানে হয়তো ছবি তুলছে যে পিডিএফ করার সময়, বইয়ে নাই না, যে কিরকম দেওয়া আছে। আচ্ছা, আপনি দিয়ে দিন। বইগুলো কত ভালো ভালো পাবলিকেশন বানায় না, এই জন্য এর মধ্যে ভুল বেশি। বানানে ভুল ছিল। আমি তো বলি বলছিলাম যে এটা মনে আছে যে একটা বানানো সমস্যা, সামনে আবার দেখতে। আচ্ছা, এই চিত্রটা একটু বাসায় এক দুইবার আঁকলেও বা পরীক্ষার আগে এক দুইবার আঁকলে ইনশাল্লাহ পায়রা যাবে। চিত্রটা লাগবে। আপনি তীর চিহ্নগুলো মনে রাখার জন্য কি করবেন? সহজে মনে রাখতে পারেন যে ইনপুট ডিভাইস থেকে একটা তীর চিহ্ন গেছে, এই একটা কানেকশন শেষ, একটা তীর চিহ্ন ঘটনা কি শেষ, গেছে মেমোরিতে, মেমোরি থেকে কি আউটপুট ডিভাইস, একটা একটা তীর চিহ্ন ঘটনা কি শেষ। আবার আরেকটা মনে রাখতে হবে, এটা একটা সাইকেল, এখানে গেছে মেমোরি দিছে কাকে? নিয়ন্ত্রণ ইউনিটকে। আবার এটা আবার এটার সাথে যোগাযোগ করছে, ঠিক আছে? আবার এই রেজাল্টটা দিয়ে দিছে কোথায়? মেমোরিতে। এটা একটা সাইকেল হতে পারে, 1 2 3, এই 4, তারপরে সে 5, মানে এটা একটাই থাকবে সবসময় মেমোরি থেকে, সবসময় আউটপুটে কি একটাই রাখবে। যে যত রেজাল্ট বের করে আনে মেমোরিতে দিক, মেমোরি এটা আউটপুটে এখান থেকে দিবে, ঠিক আছে? তাহলে কয়টা সাইকেল হলো? দুইটা সাইকেল। আরেকটা সাইকেল দেখতে পারেন যে ধরেন এখানে আরেকটা সাইকেল আছে, তাই না? নিয়ন্ত্রণ ইউনিট থেকে সরাসরি কি আউটপুট, অর্থাৎ এটা ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই, আপনার মনে করেন। কারো ডাক্তার
আচ্ছা, আপনাদের ধরুন পরীক্ষার মধ্যে যদি চিত্রটা মনে না থাকে তাহলে কি করবেন? তো তাদের মধ্যে যদি পরীক্ষার মধ্যে চিত্রটা মনে না থাকে তাহলে কি করবেন? ধরুন মনে নাই পরীক্ষার মধ্যে যে একটা কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম আছে, জাস্ট এরকম একটা বক্স দিবেন, ইনপুট, তারপরে এরকম দিয়ে দিবেন যে এখানে লিখবেন সিপিইউ, সরি সিপিইউ লিখবেন উপরে, হ্যাঁ সিপিইউ, আর সিপিইউর মধ্যে তিনটা অংশ থাকবে, কন্ট্রোল ইউনিট, সরি মেমোরি, কন্ট্রোল ইউনিট, আর কি আরেকটা কি ছিল বলেন, এএলইউ। তারপরে এখান থেকে যাবে এরকম আউটপুট শেষ। আর আপনার কি ওই চিত্রটা কষ্ট করে মনে রাখবেন, ওই চিত্রটার মধ্যে এটা দিলে হবে। এটা আমাদের বেশি ঝামেলা মনে হচ্ছে, আপনারা তীর চিহ্নগুলো পারবেন না। আমি গত সেমিস্টারে এটাই শিখেছিলাম, তীর চিহ্নগুলো আপনাদের ভুল করে মনে থাকবে না, ঠিক আছে? আর শুধু এটার সাথে কানেকশন হেরা নিজেদের মধ্যে একটা কানেকশন লাগিয়ে দিবেন, সবগুলা উভমুখী কানেকশন দিবেন, উভমুখী, মানে এখান থেকে এখানে যাইতেছে আবার আসতেছে, শেষ নেই। আচ্ছা, এখানে লেখা দিবে সেগুলো সুন্দর করে লিখে দিতাম, আপনারা বুঝছেন কিনা বলেন? আমরা মূলত এটাই যে এত ঝামেলার দরকার নেই। শুধু মেমোরিতে অথবা মেন মেমোরি লিখতে পারেন। তারপরে কন্ট্রোল ইউনিট ছিল তাই না? ডট ডট দেওয়ার দরকার নেই, যা আছে তাই। এখানে অবশ্যই লিখতে হবে যে ফিগার অথবা চিত্র একটি কম্পিউটার অঙ্গ সংগঠন অথবা ব্লক ডায়াগ্রাম। পেন্সিল লিখলে তারা একটু বেশি খুশি হবে। আচ্ছা, ইনপুট আউটপুট ডিভাইস। আচ্ছা, চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবেন, এটা মানে প্রেফারেবল আর কি, ভালো। যদি সময় না থাকে তাহলে দরকার নেই। আমরা সবসময় চিত্র বা পেন্সিল দিয়ে আঁকাই তো সবচেয়ে better। এটা কলম বা পেন্সিল যা দিয়ে লেখেন, তবে কলম দিয়ে লিখলেও স্পষ্ট বোঝা যাবে। আচ্ছা দেখেন, ইনপুট ডিভাইসের কথা বলতে যে মাউস, তারপরে কি লাইট পেন তো চিনছেন না? লাইট পেন কিন্তু এখানেও আছে, আমরা এটা মানে ব্যবহারটা এখানে সুবিধার জন্য করে না। যে কিছু কিছু মোবাইলের সাথে একটা পেন থাকে না, এগুলো লাইট পেন বলে। মাইক্রোফোন এটা আমরা বলতে পারি। আচ্ছা, ওএমআর, ওসিআর, এমআইসিআর এগুলো চেনেন কিনা? এই যে আমাদের এমসিকিউ তে ইয়া করে, ওএমআর দিয়ে করে, তাই না? অপটিক্যাল মার্ক রিকগনিশন অথবা রিডার রিকগনিশন, তারপর ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, এগুলোর পূর্ণরূপ আবার লাগবে আপনার সামনে, ঠিক আছে? তারপরে মেমোরি ইউনিট দেখেন, হার্ড ডিস্কের কথা তো আপনারা শুনছেন তাই না? তারপরে সিডির পূর্ণরূপটা আসবে কিন্তু পরীক্ষা আসতে পারে, কম্প্যাক্ট ডিস্ক। সিডি তো সিনেন, যে গোল গোল এগুলো আর কি। ডিভিডি, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, এটা পূর্ণরূপ আসতে পারে। তারপর আসেন সিপিইউ এর মধ্যে কি থাকে বলছি না, এই যে দেখেন কন্ট্রোল ইউনিট, এএলইউ, আর কি মেমোরি অংশটা একসাথে থাকে। তারপরে আসি আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের কথা বলছি না, প্রিন্টার, স্পিকার, প্লটার। আচ্ছা, কম্প্যাক্ট মানে কি, ধরেন কম্প্যাক্ট মানে হচ্ছে অনেকগুলো জিনিস একসাথে একটা জায়গার মধ্যে কি আবদ্ধ করা, মানে কম্প্যাক্ট মানে আবদ্ধ করা, অর্থাৎ আমরা, হ্যাঁ, ওদের সমন্বিত বুঝি। কম্প্যাক্ট মানে হচ্ছে আবদ্ধ করা আর কি। এরকম ধরেন ডিস্কের মধ্যে আমরা কি বিভিন্ন ভিডিও, অডিও, ইমেজ এগুলো কি, তবে এই সিডির মধ্যে আবার ধরেন কি বলে, অনেক অনেক সিডি আছে, এগুলোর মধ্যে একবার যদি আপনি রিড করেন বা ডাটা রাখেন, পরে এগুলো কি করেন, মুছা যায় না, মানে সিডি এটা এটাই এটুকু অ্যাড করেছে, এটা মুছা যায় না, ইউজ করবেন নাহলে পালাই দিবেন। আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য। আচ্ছা, এই মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড এগুলো হিসাবগুলো বুঝুন। কম্পিউটারের গতি হিসাব করা হয় কিসে? মিলি, মাইক্রো, ন্যানো, পিকো। যত শক্তিশালী হবে তত এটার ইয়েটা কমে আসবে, সময়টা কমে আসবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এই জায়গাটা দেখেন তাইলে বুঝবেন। একটি যোগ করতে কম্পিউটার সময় লাগে কত সেকেন্ড? 50 ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ড মানে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। কি বিশাল, মানে কত কম, তাই না?
এই দেখেন এখানে বলছে tan ইনভার্স 9 সেকেন্ড, এই হিসাবটা মনে রাখবেন, এটা ক নম্বরের জন্য আসতে পারে। 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড? আমরা পড়ছিলাম ন্যানোমিটার, মিটার হোক সেকেন্ড হোক জিনিসটা একই, ন্যানো তো ন্যানো, তাই না? এটা হচ্ছে একটা পরিমাপ হিসাব, তাই না? 1 ন্যানো সেকেন্ড মানে কি বলেন তো? 1/10⁹ এটা বাংলা এরকম বলেন। 10 টু দি পাওয়ার কত? 9। 10 টু দি পাওয়ার 9 মানে কি? 1/1 লিখে 9টা শূন্য, বলেন 1 লিখে কয়টা শূন্য? এই 9টা শূন্য লিখলে আসলে কত হয়? 1 2 3 4 5 6 7 8 9, তারপর দেখুন শত সহস্র কোটি লক্ষ নিযুত কোটি, তাহলে 100 কোটি। কত কোটি? 100 কোটি ভাগের 1 ভাগ। তার মানে একটা সেকেন্ডে যদি আপনি 100 কোটি ভাগ করেন, মাত্র 1 সেকেন্ড, 1 সেকেন্ডকে কি বলে? মানে 100 কোটি ভাগের 1 সরি 1 সেকেন্ড 100 কোটি ভাগের 1 ভাগকে কি বলে? 1 ন্যানো সেকেন্ড। তাহলে সেই জায়গায় তার কত লাগবে? 50 ন্যানো সেকেন্ড। এটা দিয়ে আপনার ম্যাথ আসবে। ম্যাথ আসবে কিভাবে? একটি অঙ্ক করতে 50 ন্যানো সেকেন্ড সময় লাগে। এটাকে আপনি ইয়াতে নিয়ে যান, কি বলে? সেকেন্ড, শুধু সেকেন্ডে নিয়ে যান। তাহলে ন্যানো সেকেন্ড থেকে সেকেন্ডে নিতে হলে এই হিসাবটা ব্যবহার করতে হবে। দেখছেন তো? এটা। আর পিকো মানে এবার মনে রাখবেন, পিকো মানে 12। বলুন পিকো মানে কত? 12 মানে tan ইনভার্স 12। ঠিক আছে? আর মাইক্রো মানে কত? 6। তাহলে মাইক্রো মানে কত? আর মিলি মানে 3। কেমন লাগে? মিলিমিটার আছে না? মানে 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ। বলেন 1 মিটারের 1000 ভাগের, তাহলে মিলি মানে 1000 মানে tan ইনভার্স 3। আর মাইক্রো মানে কত? tan ইনভার্স 6। এটা মনে রাখবেন। তাইলে কম্পিউটার 1 সেকেন্ডে এরকম 2 কোটি যোগ করতে পারে। খেয়াল করছেন? আপনাদের পরীক্ষা অঙ্ক আসবে এরকম আরকি যে একটা কম্পিউটার অঙ্ক করতে সময় লাগে 10 ন্যানো সেকেন্ড। তাহলে সে 1 সেকেন্ডে কয়টা অঙ্ক করতে পারে? 50 ন্যানো সেকেন্ড হলে 1 সেকেন্ডে 2 কোটি অঙ্ক করতে পারে। ভাবা যায়? তার মানে হিসাব যত জটিল হবে সময় তত বেশি লাগবে। ঠিক না? একজন সাধারণ মানুষের 100 বছরের কাজ একটি সাধারণ কম্পিউটার 1 ঘন্টায় করতে সক্ষম। ঠিক আছে? এটার জন্য মূলত মানে আমরা মানে যন্ত্র ব্যবহার করি। কিন্তু যন্ত্রের কি নেই? শুধু বিবেক নাই। কি নাই? বিবেক নাই, যেটা মানুষের আছে, যন্ত্রের নাই। এটা আর কি। তবে আস্তে আস্তে চেষ্টা করা হইতেছে যন্ত্রের মধ্যে একটু একটু কি দেওয়া, মানে একটু আবেগ সচেতনতা এগুলো একটু ভিতরে আস্তে আস্তে এটারে ট্রেন করতেছে মানুষ। কিন্তু এটা যত বেশি ট্রেন হয়ে যাবে এটা মানব কল্যাণের জন্য তত কি খারাপ সমস্যা। আর যদি রোবটের মধ্যে যদি আস্তে আস্তে আবেগ চলে আসে তাহলে কিন্তু কি অনেক বড় সমস্যা হয়ে যাবে। এটা মানব জাতি মানে হুমকির সম্মুখীন সব আর্টিফিশিয়াল হয়ে যায়। এমনি তো অলরেডি অনেক মানুষ কি চাকরি হারানো শুরু করে দিচ্ছে, তাই না? অনেক জায়গার মধ্যে অনেক কোম্পানি যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করাইতেছে, একে তো রোবট দিয়ে এরা কাজ করে ফেলতেছে, মানুষগুলোর বাদ দিয়ে দিতেছে। এটা একটা সমস্যা। আচ্ছা আমরা মূলত অধ্যায় কি শেষ করে ফেলছি, কারণ আমরা একটু প্রশ্নগুলো দেখি। এগুলো প্রশ্ন অ্যানালাইসিস করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। আমরা একটু দেখি দেখি কি আসতে পারে। সর্বোচ্চ একটা প্রশ্ন আসবে, এতগুলো অতি সংক্ষিপ্ত দেখি। ঠিক আছে? একটা বা দুইটা বিষয় আসবে। আচ্ছা এখানে দেখেন তো প্রশ্নগুলো কি। উৎপত্তি কি, কম্পিউটার কি, আধুনিক কম্পিউটার যাত্রা কত সালে শুরু হয়, এগুলো জাস্ট মুখস্থ জিনিস। নিয়ন্ত্রণ ইউনিটের কাজ কি? যদি এরকম আছে আধুনিক কম্পিউটার বৈশিষ্ট্য কি, বলবেন আধুনিক কম্পিউটার দ্রুত গতি, আকারে ছোট। ওই যে আমি যে বৈশিষ্ট্যগুলো দিলাম এগুলোই বারবার কি সিস্টেম করে ঢুকাই দেবে। দেখেন এই দেখেন আমি একটু আগে বলছি না, 1 ন্যানো সেকেন্ড কত এটা করে কাজ করতে পারে। আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে বানাই লিখতে পারবেন না? জাস্ট একবার পড়ে গেলে বানাই লিখতে পারবেন। তখন তো এটা কেউ একবার কৃত্রিম বুদ্ধিমত্তা কার ড্রাইভিং, তাই না? টেসলার কারগুলো কিন্তু, আবার টেসলার কার ছাড়াও অনেকগুলো কার আছে এরকম অটোমেটিক। তারা শুধু আপনি লোকেশনটা গুগলে সেট করে দিবেন, আপনাকে নিয়ে যাবে, আপনি কিছু করা লাগবে না। ঠিক আছে? এরকম কিন্তু টেসলা গাড়িগুলো এরকম। স্পিড কিন্তু বুঝেন, তাই না? হ্যাঁ তুমি শোনাতে রাইট। ইমেজ রিকগনিশন, ইমেজ রিকগনিশনে আমরা একটা প্রজেক্টে কাজ করছিলাম এরকম ইমেজ কিভাবে রিকগনিশন করা যায়। এগুলো অনেক মডেল আছে ঠিক আছে? তো এগুলো কার কাজ বলুন তো? এআই এর কাজ। ঠিক আছে? আপনি এখান থেকে বইয়ের কথা না লিখে নিজের মধ্যে লিখতে পারবেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা যা একটি সফটওয়্যার প্রযুক্তি যেখানে কি বলে যন্ত্রকে মানুষের মতো কাজ করার কি ক্ষমতা প্রদান করা হয় এবং বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার প্রয়োজন হয় এগুলো বানানোর জন্য। ঠিক আছে? এগুলো লিখে দিন। আর একটু দুটো উদাহরণ দিয়ে দেবেন। অ্যাবাকাস কি, যেমন আসছিল এর আগে। তবে এই বইগুলো একটু সমস্যা। সমস্যা হচ্ছে এই বইগুলোর সাথে লেখা নাই যে কোনটা কত সালে কয়বার আসছে, তাহলে বুঝতে পারতেন যে এই প্রশ্নটা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই বইগুলোর এই সমস্যা, কারণ এই পাবলিকেশনটা একটু সমস্যা, এবং এই পাবলিকেশন ছাড়া
আপনাদের এই কোর্সের বই আর কোনো পাবলিকেশন বাইর করে না, যার কারণে তাদের উপর আমাদের কি করতে হয়, নির্ভর করতে হয়। এই যে যদি বলো কম্পিউটার কে আবিষ্কার করছে, একটা আরেকটা হচ্ছে কম্পিউটার প্রথম প্রোগ্রাম কে রচনা করছে, এটা অগাস্টা লাভলেস, তাই না? এটা চাকরি পরীক্ষাতে আছে যে এটা অগাস্টা লাভলেস, নাম পুরোটা দেন না। লাভলেসটা ইংরেজিতে আমি লিখে দিয়ে বাংলা পারবো। LOV লাভ, নরমাল লাভ, আর LAC, LAC, LAC লাভ লেখে। আচ্ছা লাভ লাভ। আচ্ছা বুঝতে পারছি। আপনি ইংরেজিতে লিখতে পারবেন, ইংরেজি লিখতে স্যার আর বুঝতে হবে। ADA, এটা এটা অগাস্টা। অগাস্ট মানে হচ্ছে আমাদের যে আগস্ট মাস লিখি না আমরা, অগাস্টের লাস্টে যদি এই লাগাই দিবেন, অগাস্টা লাভ লাভ লাভ। আবার এই প্রশ্ন ইম্পর্টেন্ট আসতে পারে, কত সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন চার্লস বেবেজ তৈরি করছে। এল এর পুনরূপ আসলে তো আপনারা ঘুম করে দিয়ে দিতে পারবেন, তাই না? আবার এর প্রশ্নটা আবার চাকরি পরীক্ষাতে আসে, IBM কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত? এটা আবার ফেব্রুয়ারি 1900। আরেকটা জিনিস, এইটা অবশ্যই পূর্ণরূপ গুলা কখনো মিস করবেন না, এটি যে কোনো জায়গার মধ্যে আছে। অতি সংক্ষিপ্ত, শুধু সংক্ষিপ্ত এবং কি রচনামূলক। আচ্ছা আপনাদের প্রশ্নের প্যাটার্ন নিয়ে একটু কথা বলি নাকি? আচ্ছা তাহলে একটু প্রশ্নের প্যাটার্ন নিয়ে একটু কথা বলি। তো আগের বছর প্রশ্নগুলো আপনাদেরকে দিতে না? এটা হচ্ছে আগের প্রশ্ন। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আছে না? দেখেন এখানে বিভাগ আছে, ক বিভাগ, এটা কোনটা? প্রথমবার দেখেন এখানে মাত্র কয়টা কোশ্চেন? 7টা। আর এখানে কয়টা দিচ্ছে? সরি 7, হ্যাঁ 7 থেকে 7টা, আর এখানে হচ্ছে আপনার 4টা, 4 দুগুণ 8। ঠিক আছে, এটা হচ্ছে 30-এর জন্য, 30-এর মানদণ্ডটা এমন। আমরা 60-এটা নিয়ে একটু কথা বলি। যদি 20টা 60-এটা আছে, 60টা মাথায় রাখবেন যে ক বিভাগে কয়টা থাকবে? 10টা। খ বিভাগের প্রশ্ন, এটার নাম হচ্ছে সংক্ষিপ্ত, এটার নাম কি? আর এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত, এক নাম্বারটা কি? আচ্ছা তাহলে এটা হলো 10 দুগুণে 20, আর এটা হচ্ছে 10, তাহলে কত? 30। আর এখানে 6টা, 5 থেকে 30, 30 30 টাইম। এইগুলো হচ্ছে এক একটা কত করে? 5 করে, তাই না? অপশন থাকবে না, এটা হচ্ছে সমস্যা না। এখন অপশন না থাকলেও ধরেন আমাদের যারা দ্বিতীয় সেমিস্টারে আছে এখন, প্রথম সেমিস্টার একটা মেয়ে এ প্লাস, মানে 4 আউট অফ 4, জিপিএ 4-এ 4 এই মেয়েদের সবসময় ক্লাস করে, উনি এখানে থাকে, এখানে ক্লাস করে। উনি সবসময় ক্লাস করে এবং ক্লাসে মনোযোগী শিখার চেষ্টা করে এবং বাসায় প্র্যাকটিস করে, মানে ল্যাপটপ আছে। উনি আবার কি করছে, একদম পুরো 4 আউট অফ 4, বাকি সবাই 3.8, 3.9 এর মধ্যে। এটা একটা সুবিধা আর কি, ভালো হয়। আচ্ছা গ বিভাগে, সরি গ বিভাগে একটা 6 করে, নট 5, ঠিক আছে? এখানে অপশন আছে, এখানে একটা অপশন আছে। প্রথম দুটাতে কোনো অপশন নেই, লাস্টেরটাতে আছে। 6 করে 5 6 30, ঠিক আছে? 6টা থেকে 5টা অপশন দিতে হবে। তবে আমার মতে আর কি, এগুলা অনেক সময় মুখস্থ থাকে না, এক নাম্বারের গুলো অনেক সময় মনে থাকে না। না থাকে এগুলোর মধ্যে কিছু জিনিস থাকে, একটু বানাইও লেখা যায়, কিছু কিছু করতে হয়। এই যে রচনামূলক গুলো হবে, তো এগুলো দেখে আপনার 6 কত 3 4 করে দিয়ে দিবে, 3 4 করে দিলেও অনেক নাম্বার। আর ওইটার মধ্যে এক ভুল হইলে এক করে দিলে এটা তাই না? তো এই যে আর রচনামূলক গুলো যদি কেউ ভালো করে পড়ে যায়, তার সংক্ষিপ্ত গুলো হয়ে যায়। কারণ রচনামূলক করতে গেলে আপনার কি সংক্ষিপ্ত গুলো এর মধ্যে থাকে। ঠিক আছে, এই জন্য আমার মতে রচনামূলক গুলো একটু ভালো করে পড়লেই তার কি মোটামুটি ভালো একটা কাভার করবে পুরো সিলেবাস। আচ্ছা এই পূর্ণরূপ গুলো মিস করবেন না, ঠিক আছে? এটা একবার হলেও দেখে যাবেন, তাহলে পাবেন। নেটওয়ার্ক ইউনিভার্স। কম্পিউটার প্রজন্ম কয়টা মেয়ে ভাই?
তাই না? পাঁচটা প্রজন্ম, প্রথম প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্ম। তারপরে আসি আমরা সুপার কম্পিউটার কেন লাগতে যাচ্ছে, দরকার নেই, আমরা এই প্রকারভেদ দেখতে দেখতে পাবো। আমরা বই চাইলে প্রশ্নগুলো একটা একটা দাগ দিতে পারবো, রিভিশন দিতে পারবো। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করতে পঞ্চম প্রজন্মের কম্পিউটার বলতে কি বোঝা, এটা জাস্ট এমনি মনে করতে পঞ্চম প্রজন্মের মধ্যে আমরা কি ব্যবহার করছি? এআই। বলেন কি ব্যবহার করছি? বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটাই এটার মেন বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা, তারপর আসলে সংক্ষিপ্ত আবার 2 নম্বর কোশ্চেনে চলে আসলাম না। চার্লস বেবেজ কে, এবিসি কি, প্রাথমিক যুগ কি, পাঁচ কার্ড কি? পাঁচ কার্ড প্রশ্নটা এটা একটু দেখে দিতে পারেন, আসলে একবার দেখে গেলেও বানাই লিখতে পারেন। ঠিক আছে কিনা? ডিফারেন্স ইঞ্জিনটা অনেক প্রশ্ন না লিখে আপনি জাস্ট নাম্বার গুলো লিখে দিতে, অথবা বই দাগে নিতে পারেন যদি বই নেন। আচ্ছা, আচ্ছা, জাস্ট আমি এখান থেকে একটু পুরো কথাটার মধ্যে অনেকগুলো বানানো কথা দরকার, আমি এখান থেকে বলছি। পাঁচ কার্ড সিস্টেমে কার্ডের মধ্যে একটা ছিদ্র করে তথ্য ধরে রাখার মতো ব্যবস্থা ছিল। পাঁচ কার্ড এই ধরনের ছিদ্রের উপস্থিতি হ্যাঁ বাচক এবং ছিদ্রের অনুপস্থিতি কি না বাচক অর্থ বোঝাতো। এভাবে পাঁচ কার্ডের ছিদ্রের উপর না বলে মোবাইল ওয়ালেট পাঁচ কার্ড, পাঁচ কার্ড লিভিং কম্পিউটার হিস্টোরি মিউজিয়াম, এগুলো এখন কোথায় আছে? মিউজিয়ামে আছে। ঠিক আছে, কারণ এগুলো ব্যবহার তো নাই, প্রথম প্রথম কম্পিউটার কোথায় গেছে। তাও এই ভিডিও কত বছর আগে দেখছেন? 11 ইয়ার্স থেকে। ইউটিউবে এখন এর চালায় থাকা যেত। আচ্ছা, পাঁচ কার্ডের ব্যবস্থাটা একটু দেখুন। তখনও কিবোর্ড ছিল। তবে এখনকার পাঁচ কার্ড গুলো অনেক উন্নত। তখনকার পাঁচ কার্ড গুলো আসলে কেমন ছিল? কিবোর্ড দিয়ে লিখতেছে, হ্যাঁ, এই যে এখানে লেখা পাঁচ কার্ড কম্পিউটার, পাঁচ কার্ডের ব্যবস্থা করতে। ওই যে দেখছেন এই কার্ডটা কি করছে? এটা কিন্তু আসলে তেমন কোনো কার্ড না, মানে এর বুঝাইতেছে কার্ড আসলে কার্ড না। আমরা নর্মালি হ্যাঁ এরকম যে করি যে, মানে ধরেন হ্যাঁ এরকম যে করি যে পাঁচ করে দিই। কিন্তু এখানের পাঁচ কার্ডটা দেখেন, ওই যে এই মেশিনটা আছে না, এটা বুঝাইতেছে শুধু, এই জন্যই তো করছে যে তখন বলতেছে জিরো, ছিদ্রটার মধ্যে জিরো মানে না। কিন্তু দেখেন এখানে অনেকগুলো দেখছেন, হ্যাঁ এটার সাথে এটার মিল নেই এই পাঁচ কার্ডের। এগুলো সবগুলো পাঁচ কার্ড। তার মানে এখনকার যে পাঁচ কার্ড আর এটা কি এক না কিন্তু, ঠিক না? এগুলো সুইচের মতো উল্টা পাঁচ কার্ড। এখন সবগুলো ভিডিওর মধ্যে সেম লেখা আছে। এটা হচ্ছে 1964 সালে আইবিএম কি পাঁচ কার্ড পাঞ্চিং ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে বর্ণনা। আচ্ছা, মোটামুটি বুঝছেন তো এটা আসলে কি? আমি আসলে এটার ভিডিও আসলে আগে দেখা হয়নি, আমিও ভাবছিলাম দেখেন। এটা হচ্ছে আপনারা যদি ওর নাম মনে রাখতে পারেন রাখলেন, যে জ্যাকার্ড বা জেকুয়ার্ড। হ্যাঁ, জ্যাকের নামের একজন ফ্রান্স দেশীয় ব্যক্তি তাঁত বুননের সুতা নিয়ন্ত্রণের জন্য কি করছে? স্বয়ংক্রিয় কাপড়ের ডিজাইন তৈরির জন্য এই যন্ত্রটা আবিষ্কার করেছে। তো এই স্টোরি না লিখলেও কোনো সমস্যা নেই, আমরা যদি শুধু পাঁচ কার্ড কি এটা বলতে চান তাহলে কি করতে পারবেন? এখান থেকে দেখে লিখলেই হবে। এখান থেকে পাঁচ কার্ড সিস্টেম কার্ডের কার্ডের মধ্যে কি থাকে? ছিদ্র করে তথ্য রাখার ব্যবস্থা ছিল। এই ধরনের ছিদ্র উপস্থিতি হ্যাঁ বাচক এবং ছিদ্রের অনুপস্থিতি কি না বাচক অর্থ বোঝাবে। জাস্ট এতটুকু লিখবেন যে পাঁচ কার্ড বলতে বোঝায় কি আগের প্রজন্মের বা প্রথম প্রজন্মের কম্পিউটারে কি একটা ছিদ্র ছিল, যেখানে ছিদ্রের উপস্থিতি কি হ্যাঁ আর ছিদ্র অনুপস্থিতি কি না বাচক অর্থ। এভাবে পাঁচ কার্ডের ছিদ্রের উপর নির্ভর করে বিভিন্ন জটিল তথ্যের কি করা হয়েছে? উপস্থাপন। আর ছিদ্রের উপর নির্ভর করে পাঁচ কার্ডে কোনো তথ্য আছে কি নাই তাই সেটা বোঝা যাবে, বোঝা যাবে। হুম,
পরে অল্প কিছু বছর এটা ব্যবহৃত হতে দেখা গেছে আর হয়নি। ঠিক আছে, তাহলে আপনি জাস্ট এখানে মেইন কথাটা কি বলেন তো, স্থিতির কথা। উপস্থিতি আছে হ্যাঁ, অনুপস্থিতি কি না, এটা লিখতে হবে এখানে 2 নম্বরের জন্য। এখানে কার্ডের মধ্যে ছিদ্রগুলো তথ্য রাখার ব্যবস্থা। এবার ছিদ্র উপস্থিতি হচ্ছে হ্যাঁ, আর ছিদ্র উপস্থিতি হচ্ছে কি না, এতটুকু লিখলে হবে। 2 নাম্বার তো মেইন কথাটা লিখতে হবে। আর এই প্রশ্নটা তো অবশ্যই আমাদের মতো করে তাদের এত কঠিন ছিল মনে রাখার দরকার নেই। আচ্ছা, কম্পিউটার শ্রেণী বিভাগটা আপনি একটু মনে রাখতে হবে যে আসতে পারে। দেখেন তো, এটা আমরা কোশ্চেনের প্রথমে কয় কয় প্রকার, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। ডিজিটালটা আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, 4 ভাগে। তারপর আমরা আবার দেখছি মাইক্রো কম্পিউটার আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? লাস্টে দিয়ে পাম্পটপ, ল্যাপটপ, ডেস্কটপ, আরেকটা ছিল তো নোটবুক। নোটবুক, আচ্ছা ল্যাপটপের 2 ভাগে ভাগ করে, একটা হচ্ছে পিডি আর একটা কি নোটবুক। পিডিএ মানে কি, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এটা লাগবে না পুরো নাম, বা পিডিএ মনে রাখতে হবে। আচ্ছা, একটা কাজ করো, আপনার মনে না থাকে এটারে 4 ভাগে ভাগ করে দিন, পাম্পটপ, ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, আরেকটা না কি ছিল, আপনার ছিল পিডি ছিল না, নোটবুক আরেকটা মানে কি ছিল, নোটবুক দেখো তো, 5টা না 7টা। পকেট কম্পিউটার, এটা আমি মনে আছে যে 5টা ছিল। আচ্ছা, পকেট কম্পিউটারটাই পিডি, ঠিক আছে, এটা নাম। তাহলে আপনার মনে না থাকলে আপনি দুইটা আলাদা করে, দুইটার মধ্যে না ঢুকে একসাথে কি 5টা, 5টা না দিলেও 3টাও কমসে কম দিয়ে, যেহেতু 3টা পড়ে আছে। অথবা ওই যে পকেট পকেট কম্পিউটার, এটাকে পিডিএ বলে। আর এগুলো যদি মনে না থাকে, এগুলো দেওয়ার দরকার নাই। সেটা যে মেইন ফ্রেম মানে হচ্ছে, মেইন ফ্রেমের মধ্যে 3 প্রকার আছে, বৃহদাকারের মধ্যে কোনো দরকার নেই, আলাদা করে এটা দরকার নেই। আপনারা ডিজিটালকে কয় ভাগে ভাগ করবেন, 4 ভাগে, সুপার, মেইন ফ্রেম, মিনি, মাইক্রো। মাইক্রোটা আবার 4 ভাগ শেষ, আর কিছু দেবে না। আচ্ছা, পিসি কি, পার্সোনাল কম্পিউটার। এবার বাকিটা বানাই লিখবেন যে আমরা যে কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানে অফিস আদালত গৃহস্থালিতে ব্যবহার করি, এগুলো আধুনিক কম্পিউটার 5 ভাগে ভাগ করা হবে না। প্রথম অ্যানালগ কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, এগুলো নিয়ে আলোচনা করছিলাম, তাই না? মনে আছে একটু একটু। আর ডিজিটাল কম্পিউটার কয় প্রকার জানেন? 4 প্রকার, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা একটু আগে বলছিলাম, সুপার, মেইন ফ্রেম, মিনি, মাইক্রো। তারপরে সুপার কম্পিউটার বলছি, যেটা কি অনেক শক্তিশালী এবং কোথাও ব্যবহৃত হয়, গবেষণা কেন্দ্রে এবং নভোযান, তারপরে এগুলোতে বলে দিলেন যে বৈজ্ঞানিক গবেষণা, অতি বৃহৎ প্রতিষ্ঠানে কি এগুলো ব্যবহার বলে। ওয়ার্ক স্টেশন, ওয়ার্ক স্টেশনটা যদি আসবে না পরীক্ষায়, এখন বলে রাখি। ওয়ার্ক স্টেশন নর্মালি চিন্তা করেন যেমন একটা জায়গা, ধরেন আপনার এই মহাকাশ স্টেশন বলে না, মহাকাশ স্টেশন অর্থাৎ বাইরে একটা স্যাটেলাইটের মধ্যে কয়েকজন এরকম চাকরি করে, কিন্তু আপনার নাসা থেকে যায়, এরা 1 বছরের জন্য একবারে যায়, তাদের খাওয়া দাওয়া সবকিছু এখানে দিয়ে দেওয়া হয়। 1 বছরের জন্য এখানে চাকরি করে, তারা চলে আসলে আরেকটা দল যায়, এরকম প্রতি বছর বছর যায়, আবার অনেকে 2-3 বছরের জন্য যায়। দেখেন এটা কি, নেটওয়ার্ক যে সকল নোড বা কম্পিউটার, নোড মানে কম্পিউটার, নোড মানে কি সেবা গ্রহণ করে, সেগুলোকে বলে ওয়ার্ক স্টেশন। অর্থাৎ আপনি সহজে যদি এমনি বলেন, এই এত কিছু লিখে আসলে পারবেন না। ধরেন কেবল আছে না, কেবল, কেবলের মাধ্যমে অনেকগুলো কম্পিউটার একটা সার্ভারের সাথে যখন যুক্ত থাকে, তখন সেটাকে একটা ওয়ার্ক স্টেশন বলা হয়। অর্থাৎ এখান থেকে সবগুলা কি কন্ট্রোল করা যায়। ধরেন এটা বলা যায়, আমরা তো ওয়াইফাই আনি না, ওয়াইফাই একটা কেন্দ্রীয় সার্ভার থাকে, ওই সার্ভার যদি অফ করে দিলে আমাদের সবার ওয়াইফাই কি অফ হয়ে যাবে। আমরা কত কোম্পানির, বিসমিল্লাহ আইটি সলিউশন, তারপরে ব্রাকনেট, তারপর অনেকগুলো এরকম থাকে না, এসপি, এই তাদের আলাদা আলাদা কি থাকে সার্ভার, বুঝছেন কিনা? আবার সবাই এক জায়গায় থেকে কিনে, প্রত্যেকে ওই যে আমরা কক্সবাজার যেখান থেকে গেছিলাম না, ওইখান থেকে সবাই একটু একটু ব্যান্ডউইথ কিনে। কি কিনে সবাই বলুন তো? ব্যান্ডউইথ। এটা আপনারা সেকেন্ড সেমিস্টার হলে দেখবেন যে আসলে কি ব্যান্ডউইথ কি। ওকে, এটা লেখেন এভাবে যে সকল ধরনের নেটওয়ার্ক
কেবলের মাধ্যমে যখন সার্ভারের সাথে সংযোগ পরস্পর সংযুক্ত থাকে, কি লিখতে হবে? কেবলের মাধ্যমে সকল নেটওয়ার্ক যখন টিকে সার্ভারের সাথে সংযুক্ত থাকে তখন সেটাকে ওয়ার্ক স্টেশন বলা হয়। ওয়ার্ক স্টেশন সার্ভার বা ওয়ার্ক স্টেশন বলা হয়। তো বাড়াই লিখতে পারে। এই পার্থক্যটা মিস করবেন না, এটা লাগবে। আজকে প্রথম ক্লাস দেখে ধরেন একটা অধ্যায় সুন্দর করে আলোচনা করছি, সামনের ক্লাস থেকে আমরা একসাথে 2-3টা অধ্যায় করে ফেলবো, সময় পাবো না। শুধু ওয়ার্ক স্টেশন। এই পার্থক্যটা অবশ্যই লাগবে, এটা মিস করা যাবে না। পার্থক্য পরীক্ষা একটা দুটো আসবেই, একটা দুটো না 2-3টা আসবে। অ্যানালগ ডিজিটাল মধ্যে পার্থক্য। আচ্ছা, এটা মনে রাখার জন্য আচ্ছা 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 আচ্ছা, একটু যদি বলে দিই, ধরেন অ্যানালগ গুলো দেখেন, যে কম্পিউটার সময়ের সাথে কম্পিউটার পরিবর্তনশীল করতে পারে অ্যানালগ বৈদ্যুতিক। এটা জাস্ট আমরা মনে রাখবো যে অ্যানালগ কম্পিউটার অ্যানালগ বৈদ্যুতিক সিগন্যালের উপর নির্ভর করে নির্মিত, এদের বলে দিলাম। আর এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, 0 এবং 1। জাস্ট এই দুটা কথা। এটা সিগন্যাল হচ্ছে এরকম, অ্যানালগ সিগন্যাল কিরকম এরকম, আর ডিজিটাল সিগন্যাল কিরকম দেখুন তো, এটা সেকেন্ড সেমিস্টারে শিখবেন এরকম এরকম। তো যেগুলো উপর উঠছে এগুলো হচ্ছে 1, যেটা নিচে এটা হচ্ছে 0। এই 1 তাহলে ডিজিটাল সিগন্যালে কি থাকবে বলেন, 0 আর 1। 0 1 বা বাইনারি পদ্ধতিতে কি সিগন্যাল সরবরাহ করে, আর অ্যানালগ সিগন্যালে বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে সিগন্যাল কি হয়, সরবরাহ করে। অ্যানালগ কম্পিউটার উপর ডাটাগুলো কি হয়, বৈদ্যুতিক ভোল্টেজে রূপান্তরিত হয় বা ইলেকট্রিক ভোল্টেজ। আর এটাতে কি হয়, বর্ণমান চিহ্ন সরাসরি বৈদ্যুতিক সংযোগ 0 1 কনভার্ট। এখানে 2-3টা ভাগ হয়েছে, যেহেতু 2 নম্বরের জন্য 2-3টা দিবেন, বেশি দরকার নেই। এখানে আর কি সহজ পার্থক্যগুলো বলি। আচ্ছা, অ্যানালগ কম্পিউটার গুলো রাসায়নিক, পেট্রোলিয়াম ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, এই দুইটা জিনিস নিয়ে পড়লাম। এটা আচ্ছা, আরেকটা, এটা মেমোরি, হ্যাঁ মেমোরি ধারণ ক্ষমতা কম, এটা মেমোরি ধারণ ক্ষমতা বেশি। এটা কম গতি সম্পন্ন, এটা বেশি। এই যে জিনিসগুলো বলছিলাম, সোজা কথা হচ্ছে অ্যানালগ মানে পুরাতন জিনিস, আর ডিজিটাল মানে কি আপডেট জিনিস। ওই পাঁচটা সাইডে ঢুকে দিলে আপনার এই অনেক বড় হয়ে যাবে, নাম্বার কাটার সুযোগ নাই। 2 নাম্বারের জন্য এখন বেশি লিখে সময় নষ্ট করাটাও ঠিক নাই, কিন্তু বুঝতে পারেন না। ডেস্কটপ ও ল্যাপটপের মধ্যে পার্থক্য তো পারবেন, তাই না? একটা কি বলে স্থানান্তরযোগ্য, আর একটা একটা ওজনে ভারী, একটা ওজনে হালকা, রক্ষণাবেক্ষণ কষ্ট, রক্ষণাবেক্ষণ সহজ, এগুলো আর কি। একটা যে বিদ্যুৎ চলে গেলে কাজ করা যায় না, একসাথে করা যায়। এবার রচনামূলক প্রশ্ন একটু দেখি। এখান থেকে আপনারা প্রথম লাগবে তদন্ত। এগুলো করলে আশা করি মানে করেন, আসলে প্রশ্নগুলো না করলে কিন্তু তখন আপনার সময় বেঁচে যায়, পরীক্ষার আগে তো সময় পাবেন না। আর বন্ধ এই পরীক্ষাগুলোর মধ্যে আবার বন্ধ দেয় না, বুঝছেন? আর এই অধ্যায় থেকে মাস্ট যে প্রশ্নটা আপনারা অবশ্যই 4 5 মানে কম্পিউটার শ্রেণী বিভাগটা সোজা কথা যেগুলো প্রজন্ম, শ্রেণী বিভাগ আর কি ডায়াগ্রাম, এই 3টে জিনিস যদি অধ্যায় থেকে করে দেন আর কিছু লাগবে না। অধ্যায়টা অনেক শর্ট, এরপর আজকে প্রথম দিন থেকে একটু ভালো করে বোঝানোর জন্য একটু আলোচনা। আচ্ছা, আরেকটা অধ্যায় কি ধরবো আজকে বলেন? ধরলে একটু সময় বেশি লাগবে, সমস্যা হচ্ছে ধরুন আপনাদের ক্লাস দিবে কম, এটা সমস্যা। যদি আপনার ক্লাস দিবে বেশি, কলেজ কর্তৃপক্ষ আমাকে চাপ দিবে, বলবে যে কি এটাও ঠিক আছে। তাই বেশি আমি সমস্যা থেকে ধরুন কলেজ কর্তৃপক্ষ আমাকে এইভাবে ইনস্ট্রাকশন দিবে, মানে 2 ক্লাস দেন একটা কোর্স চলে। ঠিক আছে, আমি কিন্তু আমার তো আজকে একটা অধ্যায় পড়াশোনা করবো, মানে তোমার সাথে একটু দৌড়াই করাই না, আমাদের একটু দৌড়াই করাই নিতে। যেমন এখন যেমন দেখেন এখানে আছে না, এই অধ্যায়গুলোর কথা যে বলছিলাম,
মেমোরি, পেরিফেরাল, দুইটা, আর সফটওয়্যার আর অপারেটিং সিস্টেম। সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাবজেক্ট এটা অপারেটিং সিস্টেম। এটা এটার মধ্যে অনেক কিছু বোঝানো না। হ্যাঁ ওই তো আমি ধরেন সবগুলো চ্যাপ্টার হয়তো এইভাবে ধরে ধরে পড়াবো না, ইম্পর্টেন্ট গুলো পরে বাকিগুলো প্রশ্ন দাগাই দিব, এবং যে প্রশ্নগুলো থাকে কিন্তু এগুলোই দরকার হলে বুঝাই দিব। ঠিক আছে, কোনো পরীক্ষা লিখতে পারেন না। কারণ 6টা অধ্যায় আমি 6 দিন পড়াই, 6টা ক্লাস মানে 6 সপ্তাহ, অথবা 2টা করে পড়াইলেও 3 সপ্তাহ, অন্য কোর্স পড়ানোর সুযোগটা পাওয়া যাবে। তবে আপনার মধ্যে শিখার অনেক আগ্রহ আছে বা শিখতে চাইতেছেন, তো ধরেন এখানে ব্লগটা বা ইয়ে বানাতে পারবেন, তার সাথে বলতে পারবেন তারা আমাদেরকে আরেকটু যদি ডিটেলস শিখেছে আমাদের ক্লাস বেশি লাগবে। যদি পাশাপাশি যদি চাকরির মধ্যে গেলেও যেন আপনি কিছু কাজ টাজ করতে পারেন, যেন আপনাকে না বলবো শুধু সার্টিফিকেট নিয়ে আসছেন কিছুতে পারেন না। ঠিক আছে, আবার ওইখানে যে আবার কিন্তু ট্রেনিং নিতে না, অনেকের আছে চাকরি না, ট্রেনিং থাকবে, হ্যাঁ ট্রেনিং তো থাকবেই। সবারই এমনই কি অবস্থা, উপায় নেই, এটা কি করবো এখন যখন মানে বুঝেন না এগুলো ভিতরে কি। আমরা সবাই আসলে এমন, কারণ যদি বুঝার মানে বুঝাই দেওয়ার স্কোপ না থাকে, বা যদি যে টিচার উনি যদি না পারে ভালো মতো, তাহলে কারণ আপনার বুঝতে সমস্যা হবে, তখন কারণ যে ইনস্টিটিউশনে হোক। ঠিক আছে, তবে ইন্টারে আইসিটি আপনাদের পাইছেন কিনা আপনারা? কোর্স ছিল না, এই ধরেন আপনি যদি অন্য সাবজেক্টের হন, আপনি এই কোর্স করেন, ধরেন আপনাকে ওইরকম ভালো কিছু শিখাবে না, আর আপনাকে পাস করানোর জন্য কিছু দিয়ে দিলে আমাদের টিচারের উপরে তাহলে নির্ভর করে। বুঝতে পারছি। হুম হুম